তো যে সকল স্টুডেন্টরা পর্যায় সারণীকে এখনো পর্যন্ত সহজ করে নিতে পারেনি, কেবলমাত্র তাদের জন্য যে আজকের লেকচারে পুরো আমি পর্যায় সারণীকে পুরো একটা কমপ্লিট ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি পর্যায় সারণীর জন্য ডিফারেন্ট লেকচার তো অলরেডি আমি বানিয়ে রেখেছি, 6খানা লেকচার হয়েছে অনলি পর্যায় সারণী, মৌলের পর্যাবৃত্ত ধর্ম আরেকটা টপিকস, তো সেটার জন্য আলাদা লেকচার হবে। তো পর্যায় সারণীর জন্য একটা সেপারেট লেকচার। তো যারা এখনো পর্যন্ত যে পর্যায় সারণী কিভাবে এলো এবং কোথা পর্যন্ত কোন পথ দিয়ে কোথায় এসে পৌঁছলো, সকল রুটগুলো আজকের লেকচারে কমপ্লিট দেখতে পাবে। তো যারা ইন্ডিভিজুয়াল লেকচারগুলোকে এখনো দেখোনি, তো তাদের জন্য এই লেকচার। তো আমি বলবো যে পর্যায় সারণী কেন সৃষ্টি হলো। দেখো, সাল 1817 খ্রিস্টাব্দে তখন পর্যন্ত আমি যদি দেখি যে তখন পর্যন্ত বিভিন্ন মৌল এসে পৌঁছেছে, বিভিন্ন মৌল যৌগ এসে পৌঁছেছে। তো ওই মৌল যৌগের ধর্ম রয়েছে, তো ওই ধর্মগুলোকে ভালোভাবে সহজ করে সুবিধাজনকভাবে জানার জন্য, বোঝার জন্য এই পর্যায় সারণী একে একে বিজ্ঞানী নিয়ে এসছেন। তো 1817 সালে বিজ্ঞানী জন ডোবেরিনার, তো 1800 সাল দেখো, 1817 খ্রিস্টাব্দে জন ডোবেরিনার, তো তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা হচ্ছে ত্রয়ী সূত্র। কি দিয়েছিলেন? ত্রয়ী সূত্র। তিনি এই ত্রয়ী সূত্রে কি বলেছিলেন না, বলেছিলেন যে আমি যদি রাসায়নিক ধর্ম অনুসারে মৌলের পারমাণবিক গুরুত্বগুলোকে সাজাই, তাহলে কি দেখব যে ধর 3টে মৌল, যে রাসায়নিক ধর্ম অনুযায়ী আমি 3টে মৌলকে চুজ করব, দিয়ে সাজাবো কেমন করে, রাসায়নিক ধর্ম অনুযায়ী, যেমন করে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। তো বিজ্ঞানী ডোবেরিনার কি করলেন, এই 3টা মৌলকে চুজ করলেন যে এই 3টা মৌলের মধ্যে লিথিয়ামের হচ্ছে কত না 7, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কত না 39। তো মানে 3টা মৌলের মধ্যে প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক গুরুত্ব যদি আমার জানা থাকে, তাহলে মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব কত হবে না, হবে কত না ওই দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় করে দাও। কার? লিথিয়াম আর পটাশিয়ামের। তো গড় করে দিলে আমি কত দেখবো, 46/2 মানে 23। তার মানে মাঝের যে মৌলটা রয়েছে তার পারমাণবিক গুরুত্ব কত হবে, 23 হবে। তো ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলল কি, যে রাসায়নিক ধর্মর সাদৃশ্য রয়েছে এমন 3টা মৌলকে চুজ করো, তো যে কোনো দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় করলে যে এভারেজ পারমাণবিক গুরুত্বটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মাঝের মৌলের পারমাণবিক গুরুত্ব। তো বিজ্ঞানী ডোবেরিনার উনার এই ত্রয়ী সূত্র অনুযায়ী তো লিমিটেড কয়েকটা মৌলের মধ্যে পারমাণবিক গুরুত্বের সাদৃশ্য পেয়েছে, লিমিটেড। তো তার পরবর্তীকালে বিজ্ঞানী আসেন কে না নিউল্যান্ডস। তো নিউল্যান্ডস কি বলেন, তো নিউল্যান্ডস কত সালে এসেছিল না 1865 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে, সালটা খেয়াল রাখো, 1865 খ্রিস্টাব্দে। তো 1865 খ্রিস্টাব্দে নিউল্যান্ডস যখন এলেন, তখন উনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা হচ্ছে কি অষ্টক সূত্র। কি সূত্র? অষ্টক সূত্র। উনি এই অষ্টক সূত্রে কি বললেন না, বললেন যে কোনো একটা মৌলকে পার্টিকুলার কোনো একটা মৌলকে প্রথম ধরো, তো তার পরবর্তী 8 নম্বর মৌলটা, তাহলে যেটাকে প্রথম ধরবো তাকে 1 নম্বর দিয়ে, তার পরবর্তী অষ্টম মৌল মানে 8 নম্বর মৌলটি প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটাবে। যেমন করে সাপোজ ধরো A B C D E F G H I J K, এরকম করে আমার কাছে অসংখ্য মৌল আছে, ক্লিয়ার? তাহলে কোনো একটা মৌলকে আমি 1 ধরলাম, 1 2 3 4 5 6 7 8, তার মানে এই অষ্টম মৌল H-টা 1 নম্বরের সাথে আবার ম্যাচ করবে। তাহলে 1 নম্বরের যে যে ধর্ম হবে, H এর ধর্ম, এর ধর্ম যা যা হবে, H এর ধর্ম তাই তাই হবে। তাহলে অষ্টম মৌল যদি আমি এটাকে 1 ধরতাম, 1 2 3 4 5 6, এখানে কি থাকতো, H থাকতো, তাই না, 7 8, তার মানে 8, আইটা কোথায় আসবে, এইখানে আসবে। ক্লিয়ার হয়েছে? তো পরবর্তী অষ্টম মৌলটা কি করবে, তার ধর্মের সাথে ম্যাচ করবে। তো এইভাবে নিউল্যান্ডস কি করলেন, উনি উনার অষ্টক সূত্র বললেন। তো সাল 1869 সাল, এবারে আমরা দেখতে চলেছি 1869 সাল। তো রসায়নবিদ ডেমিট্রি মেন্ডেলিভ তিনি এলেন।
মেন্ডেলিভ। তো তিনি এসে কি বললেন, না তিনি এসে বললেন না মৌল ও যৌগগুলোর ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে নির্দিষ্ট ইন্টারভালের পর ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। তো কোন ধর্ম কি ধর্ম, প্রথম দিকে 1869 সালে তিনি কিন্তু এই সকল চিহ্নিতকরণ করেছিলেন না যে কোন ধর্ম কি ধর্ম পুনরাবৃত্তি ঘটবে। তো তিনি জাস্ট খালি এটাই বলেছিলেন না মৌল ও যৌগগুলোর পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। জাস্ট দিয়ে তিনি কি করেছিলেন, উনি ওনার পর্যায় সারণী দিয়েছিলেন। তো সাথে সাথে সমকালীন বিজ্ঞানী 1870 খ্রিস্টাব্দে তো মেন্ডেলিভ সূত্রটা বলার সাথে সাথে একটা টেবিলও দেন। তো ওই টেবিলটা আমরা একটু পরে দেখছি যে 1870 সালে লোথার মেয়ার কি বলেন। লোথার মেয়ার তো লোথার মেয়ার কি বললেন না, বললেন যে বিভিন্ন মৌলকে পারমাণবিক গুরুত্ব অনুসারে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যাবৃত্ত হয়। তো লোথার মেয়ার যেটা বলেছিলেন একটু লিখে দিই, মৌলগুলির পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে, পারমাণবিক গুরুত্বকে আমি লিখলাম, অনুসারে সাজালে পারমাণবিক ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তো বিজ্ঞানী লোথার মেয়ার এটুকুই বললেন, দিয়ে মেন্ডেলিভের মতো এক্সাক্ট টেবিলটাই দিয়েছেন। তো 1871 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিভ উনার যে পর্যায় সূত্র 1869 সালে দিয়ে গেছিলেন উনিকে একটু রেকটিফায়ার করেন। তো রেকটিফায়ার করে কি বলেন না বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার? তো 1871 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিভ তিনি 1869 সালের পর্যায় সারণীকে একটু চেঞ্জ করেন। তো সেখানটায় আমরা মেন্ডেলিভের পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি সাইডে। তো এখানটা আমরা কি দেখতে পাচ্ছি যে 1871 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মেন্ডেলিভের যে পর্যায় সারণী রয়েছে ওই পর্যায় সারণীতে আমরা দেখতে পাচ্ছি যে 12টি, ভালো করে খেয়াল করো, যে 12টি পর্যায় রয়েছে। পর্যায় কোনগুলো? তো একটু লক্ষ্য করো, যেগুলো অনুভূমিক অক্ষ রয়েছে সেই অক্ষগুলোকে আমরা বলবো পর্যায়, আর উল্লম্ব অক্ষগুলোকে আমরা বলবো শ্রেণী। যে অনুভূমিক অক্ষগুলো দেখো কটা রয়েছে, 12খানা রয়েছে। তো 12টি পর্যায় রয়েছে আর 8খানা মাত্র শ্রেণী রয়েছে। তো এখানটায় লক্ষ্য করো তিনি এই পর্যায় সারণীতে আর কি দিয়েছিলেন না, এই পর্যায় সারণীতে অষ্টম শ্রেণীতে লক্ষ্য করো যে অষ্টম শ্রেণীতে তিনটে মৌল অবস্থান করছে অষ্টম শ্রেণীতে। আবার লক্ষ্য করো যে 1 নম্বর শ্রেণীতে তিনি আবার দেখাতে চাইছেন যে 1 নম্বর শ্রেণীতে কিছু মৌলের ধর্মের সাদৃশ্য হলেও তাদের ধর্মের সাদৃশ্য, আরে শ্রেণী কি বোঝাচ্ছে, শ্রেণী বোঝাতে চাইছে এটা যে এই শ্রেণীতে অবস্থিত প্রত্যেকটা মৌলের ধর্ম একই। এই শ্রেণীতে যেমন করে শ্রেণী আমি চেঞ্জ করতে থাকবো তেমন করে প্রত্যেকটা মৌলের ধর্ম চেঞ্জ হতে থাকবে। তো যতই আমরা বাম থেকে ডান দিকে যেতে থাকবো ধর্মের তত পরিবর্তন আমরা দেখতে পাবো। তো উপর থেকে নিচের দিকে যত আমরা যেতে থাকবো সবার ধর্ম সিমিলারিটি থাকবে। তো ওনার এই 12টা পর্যায়ের মধ্যে দেখা গেছে যে কিছু মৌলের
ধর্মের সাদৃশ্য নেই। যেমন করে লক্ষ্য করো কপার, এউ, এজি এই সকল যে মৌলগুলো যে রয়েছে, এই মৌলগুলোর ধর্মের কোনো সাদৃশ্য নেই। শুধু একটাই মাত্র সাদৃশ্য রয়েছে, যে উপরে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা যে রয়েছে, যে এদের যোজ্যতার সাথে এদের যোজ্যতা ম্যাচ করে যাওয়ার জন্য তিনি কিন্তু স্থান দিয়ে দিয়েছেন। তো দেখা গেছে যে এইভাবে কি হচ্ছে, পর্যায়টা বেড়ে গেছে। তো পরবর্তীকালে একটা মাত্র ধর্মের বেসিক্সে তিনি যে এই যে পর্যায় সারণী দিয়েছেন, এটা তো ঠিক নয়। তো পরবর্তীকালে এর জন্য আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আসে। তো পরবর্তীকালে মেন্ডেলিভ কি করলেন না, মেন্ডেলিভ উনার এই পর্যায় সারণীটাকে চেঞ্জ করলেন। তো উনার ওই পর্যায় সারণীটা চেঞ্জ করতে তখন পর্যন্ত দেখা গেল যে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গেছে, তখন নিষ্ক্রিয় মৌল সংযোজিত হয়ে গেছে। তো মেন্ডেলিভ কি করলেন, নিষ্ক্রিয় মৌলগুলোকে এবারে স্থান দিলেন। দেখো এবারে পর্যায় সারণী। তো এখন মেন্ডেলিভের সংশ্লিষ্ট পর্যায় সারণীতে আমরা কি লক্ষ্য করতে পারছি, যে 7টা অনুভূমিক অক্ষর রয়েছে, তার মানে 7টা পর্যায় রয়েছে, আর 9টা শ্রেণী রয়েছে। নিষ্ক্রিয় মৌলের শ্রেণীটাকে নিয়ে টোটাল কটা শ্রেণী হয়েছে, 9টা। দেখো প্রথম পর্যায়ে লক্ষ্য করো দুটি মাত্র মৌল রয়েছে, সেহেতু প্রথম পর্যায়ে দেখো দুটো, তার পরের পর্যায়ে লক্ষ্য করো 8টি, তার পরের পর্যায়ে 8টি, তার পরের পর্যায়ে 18, তার পরের পর্যায়ে 18, তার পরের পর্যায়ে 32, তার পরের পর্যায়ে কটা আছে, যেটাকে সপ্তম পর্যায়ে বলছি, সপ্তম পর্যায়ে কেবলমাত্র 17টি মৌল বর্তমান ছিল মেন্ডেলিভের পর্যায় সূত্রে। তাহলে এই মেন্ডেলিভের পর্যায় সূত্রে প্রথম পর্যায়ে তো প্রথম পর্যায়ে যেহেতু দুটো মৌল অবস্থান করছে, সেহেতু প্রথম পর্যায়টাকে আমরা বলবো হ্রস্ব পর্যায়। দ্বিতীয় পর্যায়টা এবং তৃতীয় পর্যায়ে দেখো 8টা করে মৌল অবস্থান করছে, সেহেতু প্রথম পর্যায়টাকে আমরা বলবো প্রথম হ্রস্ব পর্যায়, মানে একদম প্রথমটাকে অতি হ্রস্ব বলে দেবো, তারপরটাকে বলবো প্রথম হ্রস্ব পর্যায়, তার নিচেরটাকে বলবো আমরা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। তারপরে দেখো 18 করে রয়েছে, তো প্রথমটাকে আমরা বলবো প্রথম দীর্ঘ পর্যায়, তারপরটাকে আমরা বলবো দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তার নিচে যেমন ষষ্ঠ আর সপ্তমে, ষষ্ঠ পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি, 32টা মৌল আছে, সপ্তম পর্যায়ে কটা ছিল, 17টা। তাহলে যেহেতু ষষ্ঠ পর্যায়ে 32টা মৌল আছে, সেহেতু 32টা মৌল কি করে আছে একটু লক্ষ্য করবে। দেখো 57 পাশে একটা স্টার দেওয়া আছে, তো 57 পাশে একটা স্টার দেওয়া আছে, যে স্টারটা নিচে দেওয়া আছে দেখো বিরল মৃত্তিকা মূলের কাছে। দেখো এই বিরল মৃত্তিকা মৌল কটা রয়েছে, দেখো 14টা রয়েছে। তাহলে এখানে তো অলরেডি 18টা আছে প্লাস 14, মানে টোটাল কটা হয়েছে 32টা। টোটাল কটা হয়েছে না 32টা। তাহলে ষষ্ঠ পর্যায়ে টোটাল কটা মৌল পাচ্ছি, 32টা মৌল পেতে চলেছি। তাহলে ষষ্ঠ পর্যায়টাকে তিনি কি বললেন, প্রথম অতি দীর্ঘ পর্যায়। প্রথম বলা দরকার নেই, অতি দীর্ঘ পর্যায়। এবারে সপ্তমে লক্ষ্য করো, তো সপ্তমে দেখো 3টা আছে, তো ওখানে দেখো একটা ডবল স্টার দেওয়া আছে, ওই ডবল স্টারের কাছে নিচে একটা দেওয়া আছে দেখো অ্যাক্টিনাইট মৌল। তো অ্যাক্টিনাইট মৌল কটা রয়েছে, 14টা রয়েছে। তো ওই অ্যাক্টিনাইট মৌল 14টার উপরে 3টা নিয়ে কত হবে, 17টা মৌল। তাহলে মেন্ডেলিভের এই যে সংশোধিত পর্যায় সারণীতে তিনি কি দেখলেন, যে সপ্তম পর্যায়ে 14টা মৌল এবং ষষ্ঠ পর্যায়ে 14টা মৌলকে তিনি কিন্তু তখনও পর্যন্ত পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন না। ক্লিয়ার হয়েছে? তো মেন্ডেলিভের পর্যায় সূত্র তো আমরা দেখলাম। তো এই মেন্ডেলিভের এই পর্যায় সারণী থেকে আমরা কি কি বিষয় জানতে পেলাম, সুবিধা কি পেলাম, মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব যেটাকে আমরা বলবো। দেখো এই পর্যায় সারণীতে লক্ষ্য করো, যে প্রথম গুরুত্ব আমরা যেটাকে বলবো, যেটাকে আমরা প্রয়োজনীয়তা বলবো। যদি আমি সাইডে যদি রাফ করে দিই, তো প্রয়োজনীয়তা আমি লিখে দিতে পারি। দেখো আমি সাইডে রাফ করে দিচ্ছি, একটু রাফ করে দিই, তারপরে আমি লিখে দিচ্ছি। এবারে মেন্ডেলিভের প্রয়োজনীয়তার পয়েন্টগুলোকে লক্ষ্য করো, ভালো করে খেয়াল করবে। তো আমি টেবিল সাইডে অবশ্যই দিয়ে দেবো, তো একটু লক্ষ্য করো। যে প্রথমে আমরা দেখব মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব কোথায় বা প্রয়োজনীয়তা কোথায়। মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা, যে ভাষায় জানতে চায়। তো নাম্বার 1 আমি বলবো যে মৌলগুলোর ধর্ম। দেখো লক্ষ্য করো, মৌলগুলির একই শ্রেণীতে মৌলগুলির ধর্ম একই। তাহলে এটা হচ্ছে তার গুরুত্ব। সেকেন্ড গুরুত্ব কি হবে বলছি, যে দেখো পর্যায় সারণীটাকে লক্ষ্য করো, যে মেন্ডেলিভের যে একটা শ্রেণী, এই শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলোর ধর্ম কি হবে, একই হবে।
তো ভিন্ন ভিন্ন শ্রেণীতে অবস্থান করা বিভিন্ন যে মৌলগুলো, তো দ্বিতীয় শ্রেণীতে মৌল অবস্থান করছে, তৃতীয় শ্রেণীতে অবস্থান করছে, চতুর্থ শ্রেণীতে অবস্থান করছে। দ্বিতীয় শ্রেণীতে যে যে মৌলগুলো আছে তাদের ধর্ম আবার একই, কিন্তু প্রথম শ্রেণীর সাথে দ্বিতীয় শ্রেণীর ধর্মের কিন্তু কোনো মিল নেই। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড কি হলো না, সেকেন্ড হচ্ছে পারমাণবিক গুরুত্বের সংশোধন। পারমাণবিক গুরুত্বের সংশোধন। তো কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব সংশোধন করা সম্ভব হয়েছে মেন্ডেলিফের এই পর্যায় সারণীর টেবিল থেকে। থার্ড পয়েন্ট আমরা কি দেখব, যে থার্ড পয়েন্ট দেখব যে নতুন মৌলের আবিষ্কার করা সম্ভব হয়েছে। নতুন মৌলের আবিষ্কার করা সম্ভব হয়েছে, যেমন করে তিনি কিছু কিছু মৌল নাম দিয়ে গেছিলেন, যে এ হচ্ছে একা বরন, এ হচ্ছে একা অ্যালুমিনিয়াম, এ হচ্ছে একা সিলিকন। তো এরকম করে করে তিনি কিছু কিছু ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, মৌলগুলো নাম সংস্করণ করে দিয়ে গেছিলেন। কিন্তু পরবর্তীকালে ওই মৌল, ওই একা বরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এইগুলোর মতো করে যে ধর্মের মৌলগুলো পাওয়া গেল, ওই ধর্মের মৌলগুলোকে ওই নামের রেসপেক্টে রাখা হলো। যেমন করে একা বোরন, যেখানে একা বোরন, যে বোরনের যে ধর্ম, তাহলে বোরনের ধর্ম অনুযায়ী যে মৌলটা ধর্ম ম্যাচ করেছে তাকে তো তিনি একা বোরন বলেছিলেন। তাহলে ওই বোরনের মতো ম্যাচ করা একটা মৌল তিনি দেখলেন কি না গ্যালিয়াম। তাহলে একা বোরনটা মৌলটার নাম পরবর্তীকালে সংযোজিত হলো যে এটা হচ্ছে গ্যালিয়াম মৌল। ক্লিয়ার হয়েছে? তো এরকম করে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। তো একা অ্যালুমিনিয়াম তার পরবর্তীকালে নাম হয় কি স্ক্যান্ডিয়াম। তো এরকম করে প্রত্যেকটা মৌলের নাম সংস্করণ করা ভবিষ্যৎবাণী তিনিও এই গুরুত্ব অনুসারে দিতে পেরেছিলেন। তো মেন্ডেলিফের পর্যায় সারণী যেমন করে গুরুত্ব আমরা পেয়েছি, আর কি কি পেয়েছিলাম না, গুরুত্ব মেন্ডেলিফের পর্যায় সারণী গুরুত্ব অনুযায়ী আমরা আর পেয়েছিলাম কি, 4 নম্বর পয়েন্ট যদি লিখি, যে জারণ বিজারণ ধর্ম আমরা পেয়েছিলাম। 5 নম্বর কি পেয়েছিলাম না, পরমাণুর আকার জানতে পেরেছিলাম, পরমাণুর আকার। 6 নম্বর কি পেয়েছিলাম, তাদের ধাতব অধাতব ধর্ম আমরা জানতে পেরেছিলাম। ধাতব অধাতব ধর্ম এই মেন্ডেলিফের পর্যায় সারণীর থেকে আমরা কিন্তু এতগুলো তথ্য পেয়েছিলাম, যার জন্য মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব আরোই বেড়ে চলেছিল। কিন্তু কি দেখা গেছে, এই যে পর্যায় সারণী আমরা পাশে দেখছি, এই পর্যায় সারণীতে কিছু কিছু ত্রুটিও থেকে গেছে। তো আরে কোনো টেবিল যদি আসে, একটা জিনিস লক্ষ্য করো, প্রথম যে টেবিল আসে সম্পূর্ণ সঠিক টেবিলটা আসে না। তো ধীরে ধীরে সেটা কি হয়, মডিফাই হয়, মডারেট হতে হতে একটা নতুন একটা সংশোধিত টেবিল আসে। তো কিভাবে মডারেট হয়, তো ওই টেবিলের মধ্যে কিছু কিছু তথ্য ভুল থাকার ফলে তাকে সংশোধন করতে হয়। তো কি কি তথ্য ভুল ছিল মেন্ডেলিফের এই পর্যায় সারণীতে, তো সেই ত্রুটিগুলো আমরা দেখব। তো আমরা কি দেখব, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি। তো ত্রুটি কি ছিল, যে প্রথমত দেখো পটাশিয়াম আর আর্গনকে কোথায় রেখেছেন, দেখো 0 শ্রেণীতে রেখেছেন, একদম সবার শেষে। আর পটাশিয়ামকে রেখেছেন দেখো 1 নম্বর শ্রেণীতে। তাহলে আর্গনের পারমাণবিক গুরুত্ব কত, দেখো আর্গনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.994, আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব দেখো 39.100। তাহলে কার পারমাণবিক গুরুত্ব বেশি, কার পারমাণবিক গুরুত্ব কম, দেখো ডেফিনেটলি আর্গনের পারমাণবিক গুরুত্ব বেশি, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কম। তাহলে যদি মেন্ডেলিফ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজান, তাহলে কে আগে স্থান পাওয়া উচিত না, পটাশিয়াম আগে স্থান পাওয়া উচিত, আর্গন পরে স্থান পাওয়া উচিত। কিন্তু তিনি টেবিলে কি করেছেন না, আর্গনকে আগে স্থান দিয়েছেন, পটাশিয়ামকে পরে স্থান দিয়েছেন। তাহলে এটা হচ্ছে নাম্বার 1 ত্রুটি। তাহলে আর্গন আর পটাশিয়াম এদের অবস্থান ত্রুটি। আর দেখো নিকেল ও কোবাল্ট, তো এদেরও মধ্যে আমরা কি লিখবো, এদের অবস্থান ত্রুটি। এদেরও দেখো অবস্থান ত্রুটি। দেখো প্রত্যেকটা মৌলের পারমাণবিক গুরুত্ব আলাদা হওয়া সত্ত্বেও তিনি কি করেছেন, একটাই শ্রেণীতে রেখেছেন। আমি আরো ওখানে বলতে পারি যে ফেরাস, Fe, Ni, কোবাল্ট। তো এদের অবস্থানজনিত ত্রুটি, যে অষ্টম শ্রেণীতে কেন তুমি এরকম করবে, এটা অষ্টম অবস্থানজনিত ত্রুটি। তুমি 3 নম্বর পয়েন্টে বানিয়ে রাখো, অষ্টম শ্রেণীতে
একই অষ্টম শ্রেণীতে একসাথে তিনটি মৌলের অবস্থান, তাহলে এটা একটা আমরা ত্রুটি পেয়েছি। ফোর্থ পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আইসোটোপের আবিষ্কার, আইসোটোপ জনিত ত্রুটি। তাহলে আইসোটোপ জনিত ত্রুটি আমরা কি লক্ষ্য করব? দেখো আইসোটোপ জনিত ত্রুটি বলতে চাইছে, দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে অক্সিজেন পারমাণবিক গুরুত্ব 16 হয়, অক্সিজেন 17 হয়, অক্সিজেন 18 হয়, তাহলে অক্সিজেনের তিনটা আইসোটোপ হয়। তাহলে বিভিন্ন অক্সিজেন পরমাণু পারমাণবিক গুরুত্ব যদি আলাদা হয়, তাহলে মেন্ডেলিভ যেহেতু উনার এই পর্যায় সারণীতে আলাদা ভাবে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে যেহেতু সাজিয়েছেন, তাহলে অক্সিজেন 16 যে শ্রেণীতে থাকবে, অক্সিজেন 17 নিশ্চয়ই সেই শ্রেণীতে থাকবে না, অন্য একটা শ্রেণীতে থাকবে। কিন্তু তিনি কি করলেন না, অক্সিজেন 16, 17, 18 তিনটেকেই একটাই শ্রেণীতে রাখলেন। তাহলে তিনি বলতে চাইছেন যে আমার এই পর্যায় সারণী ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো, কিন্তু তা সত্ত্বেও তিনি এটাকে ভায়োলেট করছেন যে তিনটা ভিন্ন ভিন্ন পারমাণবিক গুরুত্বের মৌলকে তিনি একটাই শ্রেণীতে স্থান দিয়ে দিচ্ছেন। তাহলে এটাও একটা পর্যায় সারণীর ত্রুটি। তাহলে এই সকল ত্রুটি থাকার ফলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আমাদেরকে জানতে হয়। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যে কিভাবে আসে, কোন বিজ্ঞানী এর প্রথম সূত্রপাত করান, তিনি হচ্ছেন বিজ্ঞানী মোজলে। তো বিজ্ঞানী মোজলে এবারে কি করলেন? তো বিজ্ঞানী মোজলে এবারে পর্যায় সারণী ভুলে যাও, তো মেন্ডেলিভের পর্যায় সারণী এতটুকু পর্যন্ত ছিল। তো এবারে মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে কিভাবে আমরা আধুনিক পর্যায় সারণীতে প্রবেশ করব, তো তার যে ব্রিজ, তার যে সুড়ঙ্গ, তার যে রাস্তা প্রশস্ত করে দেয় বিজ্ঞানী মোজলে। তো বিজ্ঞানী মোজলে কিভাবে রাস্তাকে প্রশস্ত করেন? তো বিজ্ঞানী মোজলে বলেন যে বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করতে চাই। তো বিভিন্ন মৌলের ক্ষেত্রে কি এক্সপেরিমেন্ট করব না, আমি একটা তড়িৎমক্ষণ নল নেব, তো ওই নলের মধ্য দিক দিয়ে আমি ইলেকট্রনের ফ্লো করব। যে একটা মৌলের উপরে, যে কোনো একটা ধাতব মৌলের উপরে আমি ইলেকট্রন দ্বারা কি করব, আঘাত করব। তো আঘাত করলে কি হবে না, ওই মৌল থেকে কি নির্গত হবে, শক্তি নির্গত হবে। কিভাবে নির্গত হবে? যে পরমাণুর কক্ষপথে পরমাণুর মধ্যে কে রয়েছে, নিউক্লিয়াসের চতুর্দিকে রয়েছে কি, কক্ষপথ, বিভিন্ন কক্ষপথ রয়েছে। কেন না, তখন পর্যন্ত যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই কণাগুলো আবিষ্কার হয়ে গেছে। বিজ্ঞানী মোজলে কত সালে এসেছিলেন? দেখো মোজলে কত সালে এসেছেন না, মোজলে এসছে 1913 থেকে সালটা দেখো 1914। ততদিনে 1909 খ্রিস্টাব্দে প্রোটন আবিষ্কার হয়ে গেছে, তার আগে ইলেকট্রন, তার পরবর্তীকালে নিউট্রন আবিষ্কার হয়েছে অনেকটা পরে। তো মোজলে 1913-14 সালের দিকে যখন আসেন, তখন যে মৌলের পরমাণুর মধ্যে ছোট্ট একটা অংশ জুড়ে নিউক্লিয়াস অবস্থান করছে এবং তার চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। তো আমি যদি একটা ধাতব মৌলের উপর ইলেকট্রন কণার দ্বারা যদি আঘাত করি, তাহলে কি হবে না, ওই ইলেকট্রন কাছের কক্ষপথে আসতে পারে বা দূরের কক্ষপথে যেতে পারে। তো মোজলে একটাই নিয়েছিলেন কি না, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি নিয়েছিলেন, যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। তো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হচ্ছে কোনগুলো না, যেগুলো, এই হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকের এই হচ্ছে কক্ষপথ। তো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কোনগুলো? দেখো ইলেকট্রন এখানেও আছে, প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে আমি মানলাম 3টে, 4টা, 5টা, 6টা আছে। তাহলে তো প্রথম কক্ষপথে, তো দ্বিতীয় কক্ষপথ থেকে কটা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনগুলো যখন ভূনিম্নস্থ কক্ষপথে যখন আসে, তো ভূনিম্নস্থ কক্ষপথ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম কক্ষপথ। তাহলে ওই কক্ষপথে যখন আসে, ওই কক্ষপথের শক্তির লেভেল কত না, ওই শক্তির লেভেল হচ্ছে থাকে -13.6 ইলেকট্রন ভোল্ট। তার পরবর্তী কক্ষপথের শক্তির লেভেল কত হয়ে থাকে, -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে যতই আমি দূরের দিকে যেতে থাকবো, ইনফিনিট পর্যন্ত যেতে থাকবো, তো ততই কি হবে, শক্তি ক্রমশ বাড়তে থাকবে। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত কক্ষপথের শক্তি হচ্ছে সব থেকে কম। তাহলে যে কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান, তো ওই কক্ষপথের এনার্জিকে, ওই কক্ষপথের সমপরিমাণ এনার্জি ইলেকট্রনকে গ্রহণ করতে হয়। তাহলে দূরের কক্ষপথে থাকা যে ইলেকট্রনগুলো, তাহলে ওই কক্ষপথের এনার্জি গ্রহণ করে আছে। এবারে ওই ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে আসবে, তখন কি হবে, সে এই কক্ষপথের এনার্জিকে গ্রহণ করতে চাইবে। তখন সে কি করবে, তার মধ্যে বেশি পরিমাণে থাকা এনার্জিটাকে কি করবে, লস করবে। তো লস করা মানে কি, ওই এনার্জি লসটা
বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হিসেবে নির্গত হবে। তো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হচ্ছে সেটাই যখন প্রথম কক্ষপথে দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যখন ইলেকট্রন জাম্প করবে তখন যে শক্তিটা লস করে সেটাই হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। ক্লিয়ার করতে পারলাম এতটুকু? প্রথম কক্ষপথে জাম্প করতে হবে, তো তিনি কেবলমাত্র দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে জাম্পের যে ইলেকট্রনগুলো জাম্প করেছে সেই ইলেকট্রনগুলোর শক্তিকে তিনি কি করেছেন, কালেক্ট করেছেন। তাহলে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি তাহলে এই এক্স রশ্মির কি কালেক্ট করলেন না, তরঙ্গ দৈর্ঘ্য কালেক্ট করলেন, তরঙ্গ দৈর্ঘ্য কালেক্ট করলেন। তো কালেক্ট করার পর বিজ্ঞানী মোজলে বললেন তাহলে প্রত্যেকটা মৌলের উপরে যদি আমি এইভাবে এক্সপেরিমেন্ট করি তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি এইভাবে একটা তরঙ্গ দৈর্ঘ্য, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আমি পেতে চলেছি। তাহলে এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি পাই, এই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে আমি একটা সূত্র দেব, যে সূত্রটা বিজ্ঞানী মোজলে তিনি বলেন কি আমি একটা সূত্র দেব, কি সূত্র না, রুট মিউ ইকুয়ালস টু এ ব্র্যাকেট দিলাম জেড মাইনাস বি। এই সূত্র অনুযায়ী আমি প্রত্যেকটা মৌলের জেড ফাইন্ড আউট করতে পারবো। তো আমি নিউ কি করে পাবো, দেখো এখানটা আমি তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা সাইন দ্বারা ডিনোট করে থাকি। তাহলে নিউ ইজিক্যাল টু কি হবে না, সি বাই ল্যামডা। তাহলে সি হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে 3 × 10⁸। তো যে মানে ধাতব মূলকটার উপরে তিনি এক্সপেরিমেন্ট করছেন তার থেকে নির্গত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বসালেন, নিউটা পেয়ে গেলেন। তো নিউ এর মান পেলেন, তো ওই নিউ এর মান তিনি কি করলেন এখানে বসালেন। এ আর বি হচ্ছে কি কনস্ট্যান্ট, তো এর ভ্যালু কত হয়ে থাকে না, এ আর বি যেহেতু কনস্ট্যান্ট এর ভ্যালু কত হয়ে যায় 5 × 10⁷, আর বি এর ভ্যালু কত হয়ে থাকে 1.394। তাহলে এই ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই তাহলে জেড এর ভ্যালুটা আমি পেয়ে যাই। তো দেখলেন কি, তো দেখলেন যে ওই মৌলগুলোর প্রোটন সংখ্যা তো তখন আবিষ্কার হয়ে গেছে। তো প্রোটন সংখ্যা যেগুলো আবিষ্কার হয়েছে তো তখন তিনি দেখলেন যে জেড যে সংখ্যাটা যে এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে বেরিয়ে আসছে পুরো ডাটা সেই একই ডাটা। তাহলে তিনি এবারে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাতে গিয়ে মৌলগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাতে গিয়ে তিনি দেখলেন কি না, তাদের পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়ে যাচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। তাহলে ইন্ট্রিনসিক প্রপার্টি যদি হয় তো তাদের দ্বারা গঠিত যে টেবিল সেটা একটা ইন্ট্রিনসিক হবে, সেটাও তাহলে কি হবে একটা ইন্ট্রিনসিক হবে। তাহলে ওই বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা নির্ণীত পারমাণবিক সংখ্যা দ্বারা যে টেবিলটা আমি পেলাম সেটাও তাহলে ইন্ট্রিনসিক। তাহলে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা তাহলে কি ডিসাইড করছে না, মৌলের স্বকীয় ধর্ম ডিসাইড করছে। যে মৌলের স্বকীয় ধর্ম কিভাবে ডিসাইড করলো, যে ওই মৌলটার যে যে ধর্ম রয়েছে সেটাই ওই পারমাণবিক সংখ্যাই বহন করে থাকে। তো মোজলের এই সিদ্ধান্ত থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কি, যে পারমাণবিক সংখ্যা মৌলের স্বকীয় ধর্ম। তাহলে মৌলের স্বকীয় ধর্ম যদি হয়ে থাকে তাহলে এই পয়েন্টটার বেসিক্সে যদি আমি পর্যায় সারণী বানাতে পারি, পর্যায় সারণী যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু সব থেকে বেস্ট হবে। তো তোমাদের মনের মধ্যে এখনো পর্যন্ত সন্দেহ আছে যে এই সমীকরণ থেকে কিভাবে পারমাণবিক সংখ্যা আমি পাবো। দেখো মৌলের উপরে এক্সপেরিমেন্ট করতে আমি ধরো সাপোজ ধরো অ্যালুমিনিয়াম ধাতু নিলাম, অ্যালুমিনিয়াম ধাতু। তো এই অ্যালুমিনিয়াম ধাতুর উপরে এক্সপেরিমেন্ট করতে তিনি কি দেখেছিলেন না, 887 × 10⁻⁻12 অ্যাংস্ট্রম এক তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হয়েছিল, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি নির্গত হয়েছিল। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি ফার্স্টে নিউতে কনভার্ট করব। তো নিউতে কনভার্ট মানে কম্পাঙ্ক বার করব, কম্পাঙ্কে বার করার পরে এই সকল ভ্যালুগুলো বসাবো। তো ফাইনালি যে জেড এর যে ভ্যালুটা আসবে সেটা 13, অ্যাপ্রক্স 13 আসবে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা যে 13 হয়ে থাকে ওই 13টা আমি এই এক্সপেরিমেন্ট থেকে নির্ণয় করতে পারবো। তোমরা নিজেরা একবার চেক করে দেখতেও পারো। তো মোজলে তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একবার ট্রাই করে নাও, দেখো এই এক্সপেরিমেন্ট থেকে এটা আসছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা চেষ্টা করেছো। তো মোজলের এই ধারণা থেকে এবং তখন পর্যন্ত বোরও চলে আসেন, 1914 সালের দিকে বোরের পস্তুলেটও চলে আসে, বোঝা গেছে। তো বোর পস্তুলেট থেকে এবং বোরবুরি স্কিম থেকে তো পর্যায় সারণীর সংশোধনের জন্য তো আরো বেগ পাওয়া যায় যে কিভাবে পর্যায় সারণীকে সংশোধন করা সম্ভব। তো বিজ্ঞানী মোজলে আসার পর এবং বোর আসার পর
যে নতুন যে পিরিয়ডিক টেবিলটা আছে সেই পিরিয়ডিক টেবিলটা একবার তুমি দেখে নাও, যেইখানটা আমি দিয়ে দিচ্ছি একবার নতুন পিরিয়ডিক টেবিলটা একবার নজর দাও। এই নতুন পিরিয়ডিক টেবিলে কি কি আসে এবং এখান থেকে আমরা কি কি পেয়ে থাকি। তো আমি নতুন পিরিয়ডিক টেবিলটা দিয়ে দিচ্ছি অলরেডি। তো আমি যেটা তৈরি করেছি সেই পিরিয়ডিক টেবিলটা অলরেডি আমি দিয়ে দিচ্ছি, তো যেখান থেকে আমি খুব সুন্দরভাবে তোমাকে বোঝাতে পারবো। দেখো আমার যে দেওয়া পিরিয়ডিক টেবিলটা এবারে লক্ষ্য করতে পারছো স্ক্রিনে। তো দেখো এই পিরিয়ডিক টেবিলে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এসছে, সেখানটা আমরা কি লক্ষ্য করতে পারছি যে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাজানো হয়েছে। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে সূত্র, সেই সূত্রটি কি বলতে চাইছে না, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। শুধুমাত্র মেন্ডেলিফের ক্ষেত্রে কি ছিল, পারমাণবিক গুরুত্ব। লক্ষ্য করবে মেন্ডেলিফ চলে গেছে, মুছে ফেলেছি। মেন্ডেলিফের পর্যায় সূত্রে কি ছিল, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে একটি মাত্র সংস্করণ যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, এইটুকু ওয়ার্ড যাওয়ার ফলে বিভিন্ন চেঞ্জ চলে আসে। কি চেঞ্জ চলে আসে, যে দীর্ঘ পর্যায় সারণীর সুবিধা আমরা কি পাই। তো প্রথম সূত্র আমি বলবো যে ফার্স্ট আইসোটোপ, যে বিজ্ঞানী মেন্ডেলিফের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আইসোটোপ জনিত ত্রুটি যেটা ছিল, সেই আইসোটোপ জনিত ত্রুটি দূর হয়ে যায়। কিভাবে দূর হয়, যে অক্সিজেন প্রথম আইসোটোপটার পারমাণবিক সংখ্যা কত, 8, তাহলে 8 16 8 17 8 18, তাহলে প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু সেম, সেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট হলো। তো কি হয়েছে, যাদের যেহেতু পারমাণবিক সংখ্যা একই, তাকে আমরা কেন একটা শ্রেণীতে রাখবো না, তাকে ডেফিনেটলি আমরা একটাই মাত্র শ্রেণীতে রাখবো। ক্লিয়ার। তো আইসোটোপ জনিত ত্রুটি দূর হয়ে গেল। দ্বিতীয় ত্রুটি টেবিল লক্ষ্য করো। দেখো পটাশিয়াম এবং আর্গনের মধ্যে যে ডাউটটা ছিল, মেন্ডেলিফের ক্ষেত্রে পটাশিয়াম আর আর্গনের মধ্যে অবস্থানজনিত ত্রুটি যে ডাউটটা ছিল, সে ত্রুটিটাও ক্লিয়ার। কি করে ক্লিয়ার হলো, দেখা গেছে যে এক্সপেরিমেন্টালি এই বৈশিষ্ট্যমূলক এক্সপ্রেসিভ বর্ণালী থেকে দেখা গেছে যে আর্গনের পারমাণবিক সংখ্যা কত হয় না, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত হচ্ছে না 19। তাহলে 18 থেকে 19 যেহেতু বড়, তাহলে 18 পরেই 19 বসবে। তাহলে 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে কি না পটাশিয়াম। তাহলে ডেফিনেটলি আর্গনের পরে আমি পটাশিয়ামকে স্থান দেবই দেব। এটাও ক্লিয়ার। তাহলে সেকেন্ড যে ত্রুটিটা ছিল এটাও আমাদের ক্লিয়ার, আইসোটোপ ত্রুটি ক্লিয়ার, এটাও ক্লিয়ার। অষ্টম শ্রেণীতে একসাথে 3টি মৌলের অবস্থান যেটা মেন্ডেলিফের মধ্যে ছিল। তো এখানটায় কি হলো না, মেন্ডেলিফ এখানটায় কি দেখা গেল যে দেখো অষ্টম শ্রেণী যদিও আছে, তাহলে অষ্টম শ্রেণীতে দেখো একটা জিনিস লক্ষ্য করো, 3টে মৌলের কোনো অবস্থান নেই, একসাথে 3টে মৌলের কোনো অবস্থান নেই। তো কি দেখা গেছে যে অষ্টম শ্রেণীতে দেখো ফেরাস নিকেল কোবাল্ট, মেন্ডেলিফের ক্ষেত্রে ছিল ফেরাস নিকেল কোবাল্ট একসাথে অবস্থান করছিল অষ্টম শ্রেণীতে, কিন্তু এই ক্ষেত্রে দেখো দীর্ঘ পর্যায়ের সারণীতে 8 9 10 এই পার্টিকুলার শ্রেণীগুলোতে এক একটা ভিন্ন ভিন্ন মৌল ফেরাস নিকেল কোবাল্ট অবস্থান করতে চলেছে। তো আলাদা আলাদা শ্রেণীতে প্রত্যেকটা মৌলকে স্থান দেওয়া হলো, এটা একটা সুবিধা, অ্যাডভান্টেজ এলো। তারপরে কি হলো, ফোর্থ অ্যাডভান্টেজ কি হলো, যেহেতু বোর বুরি স্কিম চলে এসছে, বোরের পস্টুলেট চলে এসছে, সেহেতু ইলেকট্রন বিন্যাসের একটা সুবিধা এলো, যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলগুলোকেও সাজানো, সেটাও একটা বেগ পেল। ক্লিয়ার। তো লাস্ট যে পয়েন্টটা বলবো যেটা হচ্ছে কি না, মৌলগুলো একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একটাই শ্রেণীতে অবস্থান করানো হয়েছে, আলাদা আলাদা ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে আলাদা আলাদা শ্রেণীতে অবস্থান করানো হয়েছে। তাহলে একটা শ্রেণীতে অবস্থিত সকল মৌলগুলোর ধর্ম একই, তো যত শ্রেণী আমি চেঞ্জ করতে আছি ততই আলাদা আলাদা ধর্মের মৌল আসতে আছে। তাহলে পর্যায় বরাবর, যদি একটা পর্যায়ে তো অসংখ্য মৌল অবস্থান করছে, তো পর্যায় বরাবর একটা মৌলের সাথে আরেকটা মৌলের কোনো সাদৃশ্য নেই। তাহলে এই যে সুবিধা, অ্যাডভান্টেজ দীর্ঘ পর্যায় সারণী, আমাদের মধ্যে তাদের ধর্মের মিল বা তাদের ধর্মকে জানা, এগুলো সব সুবিধাজনক হয়ে গেল। কত সুবিধা হলো দীর্ঘ পর্যায় সারণী আসার ফলে। তো এই দীর্ঘ পর্যায় সারণীতে একটা জিনিস লক্ষ্য করো, দেখো কটা পর্যায় আছে, দেখো 7টি পর্যায় আছে। অনুভূমিক অক্ষগুলো হচ্ছে পর্যায়, তাহলে 1 2 3 4
5 6 7 শ্রেণী কটা দেখো 18টা শ্রেণী আছে। শ্রেণী কটা আছে গুনে ফেলো, 18টা শ্রেণী আছে। তো এখানটায় একটা জিনিস লক্ষ্য করবে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি না আদর্শ মৌল, এগুলো হচ্ছে স্বাভাবিক মৌল। তারপরে একদম চলে যাও 13 নম্বর, 13 14 15 16 17। তাহলে এই যে শ্রেণীগুলো 13 14 15 16 17 এই যে শ্রেণীগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শ্রেণীগুলো হচ্ছে আদর্শ মৌলের শ্রেণী। তো এইগুলো কে বলে গেছেন? বিজ্ঞানী বোর বলে গেছেন। তো বিজ্ঞানী বোর বললেন 1 2 13 14 15 16 17 এই সকল শ্রেণীগুলো হচ্ছে কি স্বাভাবিক মৌল। তো 3 থেকে 12 পর্যন্ত যে শ্রেণী 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই 3 থেকে 12 পর্যন্ত যে শ্রেণী, এই শ্রেণীগুলোকে আমরা বলবো সন্ধিগত মৌলের শ্রেণী। দেখো দাগ কাটা আছে, এগুলো হচ্ছে কি সন্ধিগত মৌলের শ্রেণী। নেক্সট লক্ষ্য করো, একদম সবার শেষে 18 নম্বর শ্রেণীটাকে লক্ষ্য করো। ওই 18 নম্বর শ্রেণীটা হচ্ছে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী, বা ওকে আমরা শূন্যযোজী মৌলের শ্রেণী বলবো। কেন শূন্যযোজী মৌলের শ্রেণী? তার জন্য বোর স্কিম এবং বোরের পস্তুলেট খুবই গুরুত্বপূর্ণ। যে বোর কি বলছে যে এই সকল মৌলগুলো হিলিয়ামকে বাদ দিয়ে এই সকল মৌলগুলোর ধর্মের কি রয়েছে? সাদৃশ্য রয়েছে, ধর্মের সাদৃশ্য রয়েছে হিলিয়ামকে বাদ দিয়ে। তো হিলিয়ামের সর্ববহিষ্ঠ কক্ষপথে কেবলমাত্র 2টো ইলেকট্রন অবস্থান করছে, যার জন্য সে নিষ্ক্রিয়, এবং বাকি সকল মৌলগুলোর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি করে ইলেকট্রন অবস্থান করছে, যার ফলেও নিষ্ক্রিয়। তো যাদের ক্ষেত্রে কেবলমাত্র ব্যতিক্রম হিলিয়ামকে বাদ দিয়ে সব মৌলগুলোর সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি করে ইলেকট্রন বর্তমান, তাহলে 8টি করে ইলেকট্রন বর্তমানের ফলে তারা যদি নিষ্ক্রিয় মৌল আচরণ করে, তাহলে আমি বলতে পারি যে 8টা মৌল থাকলে ওই মৌল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে না। তো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে গেলে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হয়। তাহলে সে যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন নাই বা করে, ইলেকট্রন গ্রহণ বা বর্জন না করে, তার মানে সে যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে সেই ক্ষমতার উপরে ডিপেন্ড করে থাকে তার যোগ্যতা। তাহলে সে যদি গ্রহণ বর্জন না করে তার যোগ্যতা কত হবে? 0 হবে। সেহেতু ওই মৌলগুলোকে আমি শূন্যযোজী মৌল বলে কেন ভূষিত করব না? তো যেহেতু নিষ্ক্রিয় মৌলের শ্রেণী, তো তাদের ধর্ম, তাদের রাসায়নিক ধর্ম, তাদের ভৌত ধর্ম সকল মৌলগুলোর থেকে ডিফারেন্ট। যে তাদের ধর্মের কোনো বালাই হয় না, কোনো মানেই হয় না, যে তারা তো রাসায়নিক ধর্মে মানে রাসায়নিক বিক্রিয়াই করে না, তো তাদের রাসায়নিক ধর্ম কি করে আসবে? তাহলে সরাসরি আমি কি লিখতে পারি যে পটাশিয়াম, দেখো 1 নম্বর থেকে 17 পরে 18 পরে আবার কোথায় ফিরে আসছি? 1-এ ফিরে আসছি। তাহলে এই 1টাকে যদি আমি আবার উপাসে রাখতাম কেমন করে হতো না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 17 18, তারপরে আবার 1 আসতো। তাহলে 18, তাহলে সেখানে আবার কি আসতো? 18 পরে কি আসতো? 1 আসতো। তাহলে 1 থেকে আবার 17, তারপরে 18, তারপরে আবার 1 আসতো। তাহলে 17 পরে আবার 18 1, তাহলে 17 18 যেহেতু কোনো ধর্মের কোনো বৈশিষ্ট্য নেই, কোনো ধর্মই আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে 17 পরে ডিরেক্ট আমরা জাম্প করছি কোথায়? 1-এ। তাহলে 17 আর 1-এর মধ্যে একটা ব্রিজ বানিয়ে রেখেছে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী। তো এই নিষ্ক্রিয় মৌলের শ্রেণীগুলো যেহেতু একটা ব্রিজ বানিয়ে রেখেছে, সেহেতু এই 18 নম্বর শ্রেণীটাকে সেতু মৌল বলা হয়। এই 18 নম্বর শ্রেণীটাকে সেতু মৌল বলা হয়ে থাকে। তো এমনি করে প্রত্যেকটা শ্রেণীর একটা নির্দিষ্ট নাম রয়েছে। যেমন করে 1 নম্বর শ্রেণীকে আমরা বলে থাকি ক্ষার ধাতুর শ্রেণী, হাইড্রোজেনকে বাদ দিয়ে। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তো এই যে 6টা মৌল রয়েছে, এই 6টা মৌলকে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম হয়েছে। এই সকল যে মৌলগুলো, এই মৌলগুলোকে আমরা কি বলবো? ক্ষার ধাতু। কেন না? এরা ক্ষারকীয় অক্সাইড গঠন করে থাকে। তার পরবর্তী যে শ্রেণীটা রয়েছে, এদেরকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী। কেন না? এরা প্রকৃতিতে পাওয়া যায় এবং অল্প পরিমাণে, মৃদু পরিমাণে ক্ষারকীয় অক্সাইডও গঠন করে থাকে, সেহেতু একে বলবো আমরা ক্ষারীয় মৃত্তিকার শ্রেণী, দ্বিতীয় শ্রেণীটাকে। এরপর আমরা বলছিলাম যে স্বাভাবিক মৌলের শ্রেণী কোনটা না? 13 14 15 16 17। তো 13 14কে বাদ দাও, দেখো 15 নম্বরটা, যে 15 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো যে নিক্টোজেন মৌলের শ্রেণী। কেন না? প্রথম মৌল আছে কি? নাইট্রোজেন। তো নাইট্রোজেন কি করে থাকে না? নাইট্রোজেন শ্বাসরোধ করে থাকে, নাইট্রোজেন গ্যাসটা শ্বাসরোধ করে, সেহেতু নাইট্রোজেনের শ্বাসরোধীর এই ধর্ম অনুযায়ী এই শ্রেণীটাকে বলা হয়েছে নিক্টোজেন মৌলের শ্রেণী। নিক্টোজেন কথা অর্থ কি? শ্বাসরোধ করা। তো তারপর আসছে কি? চ্যালকোজেন মৌল।
তো চ্যালকোজেন মৌলগুলো দেখো 16 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো চ্যালকোজেন। কেন? এখানটা অক্সিজেন, সালফার এইসব যে মৌলগুলো যে রয়েছে, এই মৌলগুলো কি করে থাকে না অক্সাইড গঠন করে থাকে। এরা অক্সাইড ধাতব আকরিক গ্রুপে অক্সাইড গঠন করে ধাতব আকরিক গ্রুপে অবস্থান করে থাকে। কারণ চ্যালকোজেন এর বাংলা নাম হচ্ছে কি না আকরিক গঠন, আকরিক গঠনকারী মানে মৌল এরা। ক্লিয়ার হচ্ছে? তো চ্যালকোজেন মৌল। তো তারপরে 17 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো হ্যালোজেন মৌলের শ্রেণী। তো হ্যালোজেন মৌল কেন না, হ্যালোজেন কথা, হ্যালো হচ্ছে সামুদ্রিক, জেন মানে হচ্ছে লবণ, তাহলে সামুদ্রিক লবণ। তাহলে এই সকল মৌলগুলো সামুদ্রিক লবণ উৎপাদনকারীতে মানে উৎপাদনকারীর মাধ্যমে পাওয়া যায় বলে এদেরকে আমরা বলবো হ্যালোজেন মৌলের শ্রেণী। তার 17 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো হ্যালোজেন মৌলের শ্রেণী। তো এই আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে একটা জিনিস লক্ষ্য করো, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে লক্ষ্য করো। দেখো ষষ্ঠ পর্যায়েও আমরা 57-র কাছে একটা স্টার দিয়ে রেখেছি। এই সপ্তম পর্যায়ে দেখো 14টা মৌল এখনো পর্যন্ত বিরল মৃত্তিকা মৌল রূপে আলাদা পর্যায় করে নিচে স্থান দেওয়া হয়েছে। 7 নম্বর পর্যায়ে লক্ষ্য করো, 7 নম্বর পর্যায়ে তেমন করে দুটো স্টার দিয়ে রেখেছি। সেখানটাও লক্ষ্য করো অ্যাক্টিনাইট মৌল রূপে নিচে 14টা মৌল অবস্থান করছে। তো মেন্ডেলিফের ক্ষেত্রেও এই দুটো জিনিস ত্রুটি ছিল, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতেও ত্রুটি থেকে গেছে, কিন্তু এর কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কারেকশন করিনি। ক্লিয়ার হচ্ছে? তো দীর্ঘ পর্যায় সারণীর কিছু কিছু সুবিধা থাকলেও কিছু কিছু অসুবিধাও থেকে গেছিল। তো আরেকটা আমাদের ডেফিনেশন যেটা থেকে গেছে যে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কোনগুলো? যে 3 থেকে 12 পর্যন্ত এই মৌলগুলোকে আমরা বলবো সন্ধিগত মৌলের মৌল। 3 থেকে 12। ক্লিয়ার? 3 থেকে 12। দেখো স্ক্যান্ডিয়াম থেকে পুরো একদম কপার পর্যন্ত, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত, আর এখানে হফমিনিয়াম থেকে পুরো একদম মার্কারি পর্যন্ত এই যে মৌলগুলো, এই মৌলগুলোকে আমরা কি বলবো? সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল বলার কারণ হচ্ছে এদের মধ্যে একটা ইলেকট্রন বিন্যাসের একটা সাদৃশ্য লক্ষ্য করা গেছে, যে কারণের জন্য এদেরকে আমরা সন্ধিগত মৌল রূপে আখ্যায়িত করেছি, ভূষিত করেছি। ক্লিয়ার হলো? তো দীর্ঘ পর্যায় সারণীতে একটা জিনিস লক্ষ্য করো, দীর্ঘ পর্যায় সারণীতে ফাইনালি আমরা 118টা মৌল পেয়ে গেছি অলরেডি। তো এই 118টা মৌলের মধ্যে প্রত্যেকটা পর্যায়ে কটা করে মৌল অবস্থান করছে। দেখো প্রথম পর্যায়ে 2টো, হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে দেখো 8টি মৌল, তৃতীয় পর্যায়ে 8টি, চতুর্থ পর্যায়ে 18টি, পঞ্চম পর্যায়ে 18টি, ষষ্ঠ পর্যায়ে 32টি। কেন না 18টা অলরেডি স্টারের জায়গায়, লক্ষ্য করো নিচে একটা স্টার 14টা, তাহলে ওই 14টাকে ওই ষষ্ঠ পর্যায়ে ঢোকাতে হবে। তাহলে 18 + 14 সমান 32টা মৌল হয়ে গেছে। তাহলে ষষ্ঠ পর্যায়ে কটা মৌল? 32টা মৌল। এবং সপ্তম পর্যায়ে কটা মৌল না অলরেডি 32টা মৌল অবস্থান করতে চলেছে। ক্লিয়ার? তো দীর্ঘ পর্যায় সারণীর সকল মৌলগুলোকে থেকে আমরা চিহ্নিত করলাম এবং বুঝতেও পারলাম। তো প্রথম পর্যায়কে আমরা বলবো অতি হ্রস্ব পর্যায়, তারপরে আমরা প্রথম হ্রস্ব পর্যায়, দ্বিতীয় হ্রস্ব পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়, অসম্পূর্ণ পর্যায়। কেন না আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে আরো মৌল সংযোজিত হওয়ার সম্ভাবনা আছে। আরো আমরা এখানে কটা দেখতে পাচ্ছি, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর টেবিলে টোটাল কটা আছে? 29টা আছে। তো আরো 3টা এখনো শর্টেজ আছে, 32টা তো থাকতে পারে, তো আরো 3টা শর্টেজ আছে, সেহেতু আমরা একে আমরা অসম্পূর্ণ অতি দীর্ঘ পর্যায় রূপে ভূষিত করব। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ত্রুটিও থেকে গেছিল এক বিরল মৃত্তিকা মৌল এবং অ্যাক্টিনাইট মৌলকে, তখনও পর্যন্ত পর্যায় সারণীতে কিন্তু স্থান দেওয়া হয়। কিন্তু হাইড্রোজেনকে আমরা 1 নম্বর শ্রেণীতে রেখেছি। হাইড্রোজেনকে তো আমরা হিলিয়ামের আগেও রাখতে পারতাম, তাহলে হাইড্রোজেনকে 1এও রাখা যেতে পারে, আবার 17 নম্বরেও রাখা যেতে পারে। তাহলে কেনই বা আমি 1এ রেখেছি? মেন্ডেলিফও তাই করেছিল, 1এ রেখে দিয়েছিল। তাহলে হাইড্রোজেনের অবস্থান তো দুটো হতে পারে, তাহলে 2 এর মধ্যে 1 নম্বরে কেন? তো এই জন্য মেন্ডেলিফ হাইড্রোজেনকে দ্বৈত মৌল বলে দিয়েছেন, যেহেতু তার দুটো অবস্থান, সেহেতু উনি তাকে দ্বৈত মৌল বলে দিয়ে গেছিলেন। কিন্তু হাইড্রোজেন দীর্ঘ পর্যায় সারণীতে সেই একই ত্রুটি বজায় রেখেছে, 1 নম্বর শ্রেণীতেই অবস্থান করেছে। তো হাইড্রোজেনের দ্বৈত অবস্থানের জন্য আমি একটু পরে বলবো, এটাকে ক্লিয়ার করে নি, আর কি ত্রুটিটাকে ক্লিয়ার করি। তো হিলিয়াম কি না, হিলিয়ামের অবস্থান তো 2 নম্বরে হতে পারতো, কিন্তু হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় মৌল, সেহেতু হিলিয়ামের অবস্থানটা নিষ্ক্রিয় মৌলের শ্রেণীতে হয়েছে, তার তো ত্রুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এবারে কথা হচ্ছে কি না, এবার আমাদের মধ্যে টপিকসে আমরা পৌঁছে যাব যে কোনো একটা মৌল পর্যায় সারণী বোঝা গেছে। তো এই পর্যায় সারণী থেকে কোনো একটা মৌলকে আমি ধরো সিলেক্ট করলাম, কোন একটা মৌল, ধরো সাপোজ ধরো পটাশিয়াম। তো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল না 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল না 19। তাহলে পটাশিয়ামের যদি পারমাণবিক সংখ্যা যদি 19 হয়, তাহলে এই মৌলটা পর্যায় কত হবে? এই মৌলের
পর্যায় আর শ্রেণী। আমরা এটাকে একবার দেখে নেব, এর পর্যায় আর শ্রেণী কত নম্বর হবে। দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 19, যেহেতু প্রোটন আর ইলেকট্রন কি হয় একটা পরমাণু, প্রোটন এটা পটাশিয়াম হচ্ছে কি একটা পরমাণু, তাহলে পরমাণুর ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কি হয়ে থাকে সমান হয়ে থাকে। তাহলে প্রোটন সংখ্যা যদি 19 হয় তাহলে ইলেকট্রন সংখ্যা ডেফিনেটলি 19 হবে। তাহলে সেখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখবো 2 8 8 1, তাই না? বোরবুরি স্কিম অনুযায়ী যে বোরবুরি স্কিম বলছে কি না প্রথম কক্ষপথে দুটো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কটা থাকতে পারে 18টা থাকতে পারে, কিন্তু 8টা দেব, তারপরে আমরা কি করব ব্রেকডাউন করব, তারপরে কক্ষপথে চলে যাব। সেই কক্ষপথে 18টা তো থাকতে পারে কিন্তু না 8টা দিয়ে তারপরে কক্ষপথে আমরা চলে যাব। এটা বোরবুরি স্কিম, চতুর্থ কক্ষপথ পর্যন্ত বোরবুরি স্কিমকে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন যদি এটাই হয়ে থাকে তাহলে এখানটায় কটা কক্ষপথ পাচ্ছি 1 2 3 4, তাহলে যতগুলো কক্ষপথ পাবো সেটাই হচ্ছে তার পর্যায়, সেটাই হচ্ছে তার পর্যায়। আর সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে মাইন্ড ইট, দেখো যদি সর্ববহিস্থ কক্ষপথে লিখে দিই বহিস্থ কক্ষপথে দুটি বা তার কম থাকে, দুটো বা তার কম থাকে, তাহলে ওই সংখ্যা মানে ওই ইলেকট্রন সংখ্যা, ওই সংখ্যা লেখা ভুল হবে, ওই ইলেকট্রন সংখ্যা শ্রেণী সংখ্যা বোঝাবে, শ্রেণী সংখ্যা। তো আরেকটা অপশন থেকে আছে যে দুটি বা তার কম হতে পারে, তো দুটোর বেশিও তো হতে পারে। তাহলে সেকেন্ড আমরা দেখব যে সর্ববহিস্থ কক্ষপথে দুটির বেশি ইলেকট্রন থাকলে, সর্ববহিস্থ কক্ষপথে দুটি বা তার এখানে থাকে হয়ে গেছে, লিখো কম ইলেকট্রন থাকলে, দুটি বা তার কম ইলেকট্রন থাকলে, আর এখানে আছে কি দুটির বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে কি হবে, তাহলে কি করতে হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা +10 করে শ্রেণী সংখ্যা পাওয়া যায়, ক্লিয়ার? দুটোর যদি বেশি থাকে তাহলে ইলেকট্রন সংখ্যাটা যেটা থাকবে তার সাথে 10 যোগ করব। তো এখানটা আমার সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, তাহলে 2 এর থেকে কি আছে কম আছে, আমার 2 এর সমান বা 2 এর কম হলে গিয়ে আমি সেই সংখ্যাটাকে আমরা শ্রেণী সংখ্যা বলবো। তাহলে এখানে 2 এর থেকে কম আছে, সেহেতু 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, তাহলে শ্রেণী হচ্ছে কি 1 নম্বর। তো আমি এরকম আরেকটা উদাহরণ নিচ্ছি, দেখো ধরো অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে এর প্রোটন সংখ্যা কত হবে 13, ইলেকট্রন সংখ্যা কত হবে না 13, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি 2 8 3, তাই তো 2 8 3, তাহলে এর পর্যায় কত হবে না, পর্যায় যদি দেখা হয় তাহলে পর্যায় হচ্ছে 3 নম্বর পর্যায়। শ্রেণী কটা হবে না, শ্রেণী দেখো 2 এর থেকে বেশি আছে, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার উপরে ডিপেন্ড করছে কি না তার শ্রেণী কত হবে। দেখো 2 এর থেকে যেহেতু বেশি আছে সেহেতু আমি কি করব না 2 এর থেকে যদি বেশি থাকে তাহলে ইলেকট্রন সংখ্যার সাথে আমাকে 10 যোগ করতে হবে, তাহলে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 3, তার সাথে আমাকে 10 যোগ করতে হবে, দিয়ে 13, তাহলে 13 নম্বর শ্রেণীতে অবস্থান করছে কে অ্যালুমিনিয়াম। তো দীর্ঘ পর্যায়ের সাথে একবার নিজেরা বই থেকে একবার চেক করে নাও, দেখো অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায় 13 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, তৃতীয় পর্যায়ে এগিয়ে যাও 13 নম্বর শ্রেণীতে দেখো অ্যালুমিনিয়াম এখানটায় অবস্থান করছে। তো এরকম আরেকটা উদাহরণ তুমি নিতে পারো, যে সাপোজ ধরো সিলিকন তুমি নিলে, তাহলে সিলিকনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 14, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে কি হবে যে প্রোটন আর ইলেকট্রন যদি সমান হয় তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন করলে 2 8 4 হবে, তাহলে এর পর্যায় সংখ্যা কত হবে না, এর পর্যায় আমি লিখবো 3 নম্বর পর্যায়, কে কক্ষপথ L M, তাহলে 3টা কক্ষপথ যেহেতু আছে তাহলে পর্যায় হচ্ছে যতগুলো কক্ষপথ তত হচ্ছে পর্যায়। আর সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করছে তার কত নম্বর শ্রেণী হবে, যদি 2 বা 2 এর কম হয় তাহলে সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা, 2 এর যদি বেশি হয় তার সাথে 10 যোগ করে শ্রেণী সংখ্যা, তাহলে 2 এর থেকে কি আছে বেশি আছে, তাহলে শ্রেণী আমি কি বলতে পারি না, শ্রেণী আমি বলতে পারি 4 + 10 সমান 14 নম্বর শ্রেণীতে অবস্থান করছে সিলিকন। তো দীর্ঘ পর্যায়ের সারণী অলরেডি তুমি চেক করো, দেখো 14 নম্বর শ্রেণীতে সিলিকনই অবস্থান করতে আছে। তো এইভাবে যে কোনো মৌলের অবস্থান আমরা কিন্তু দীর্ঘ পর্যায়ের সারণী থেকে
খুব তুরন্ত কিন্তু আমরা এগুলোকে করতেও পারছি। দীর্ঘ পর্যায় সারণীর, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এটা হচ্ছে একটা কি সুবিধা। তো আমরা সঠিক ভাবে তার মানে অবস্থানকে আমরাও চিহ্নিত করতে পারছি। তো এরকম করে আমরা পর্যায় সারণী, মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণীর সূত্রপাত থেকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কিভাবে এলো, এবং প্রত্যেকটা মৌলের ধর্ম, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং তাদের অবস্থান, তাদের যোজ্যতা। হ্যাঁ, এখানটা একটা ফ্যাক্টর থেকে গেছে যে আমরা যোজ্যতা কিভাবে বার করব। দেখো, আমি পটাশিয়ামের যোজ্যতা যদি বার করতে চাই, তো যোজ্যতা আমি কিভাবে বার করব? দেখো দেখো এই মৌলটার ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে এ যদি নিষ্ক্রিয় মৌলের মতো বিহেভ করতে চায়, তাহলে কি করতে হবে? একে 8টা করতে হবে সর্ববহিস্থ কক্ষপথে। তাহলে সর্ববহিস্থ কক্ষপথে তাকে যদি 8টা করতে হয়, তাহলে এখানে আরো 7টা ইলেকট্রন তাকে প্রবেশ করাতে হবে। তাহলে এখানটায় তাকে কি করতে হবে? 7টা ইলেকট্রন আরো প্রবেশ করাতে হবে। না হলে সে যদি এই একটা ইলেকট্রনকে যদি মাইনাস করে দেয়, তাহলে এই 3 নম্বর কক্ষপথটা থাকছে না, তাহলে তার 8টা হয়ে যাচ্ছে। তাহলে এই কক্ষপথটা, যেটা এম কক্ষপথ, এই এম কক্ষপথটাই সর্ববহিস্থ হয়ে যাচ্ছে। যদি এই একটা ইলেকট্রনকে সে যদি ছেড়ে দেয়, তখন তাহলে আমরা কি দেখবো? যে এই 3 নম্বর কক্ষপথটাই সর্ববহিস্থ কক্ষপথ হয়েছে। তাহলে তো সে নিষ্ক্রিয় মৌলের মতো বিহেভ করে যাবে। তাহলে তার কাছে দুটো অপশন আছে, হয় 7টা আমি গ্রহণ করতে পারি বা একটা বর্জন করতে পারি। তো তুমি বলো, নিজের বিবেক অনুযায়ী বলো, যে 7টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে যে পরিমাণ এনার্জি তাকে কালেক্ট করতে হবে, একটা ইলেকট্রন বর্জন করলে কতটুকুই বা এনার্জি তার লস হবে। তাহলে সে ডেফিনেটলি কি করবে? যে একটা ইলেকট্রনকে বর্জন করে দেবে। কারণ যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার মতো সে ক্ষমতা অর্জন করে বা জোড় গঠন করে, তো সেই ক্ষমতা অনুযায়ী আমরা কি বলবো? তার যোজ্যতা। তাহলে সে একটা ইলেকট্রন বর্জন করতে পারে, তার যোজ্যতা কত হবে? 1। তাহলে পটাশিয়ামের যোজ্যতা আমি কত পাবো? পটাশিয়ামের যোজ্যতা কত হবে? না, 1। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম, যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বলো, যে অ্যালুমিনিয়াম কি করতে পারে? দেখো, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 3টা। তাহলে সে কি করবে? হয় 5টা ইলেকট্রন গ্রহণ করবে, না হলে 3টা ইলেকট্রন কি করবে? ছেড়ে দেবে। তাহলে 5টা ইলেকট্রন গ্রহণ করার জন্য প্রয়োজনীয় শক্তি আর 3টা ইলেকট্রন লস করার জন্য নির্গত শক্তি, তো কোনটা বেশি কোনটা কম? তাহলে ডেফিনেটলি আমরা কি বলবো? না, ডেফিনেটলি 3টা ইলেকট্রনকে বর্জন করে দেওয়াটাই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সুবিধাজনক। তো অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে? না, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে কত? না, 3। তো এমনি করে তুমি তো বলতে পারো, কারণ যদি যেমন করে আমি যদি একটা উদাহরণ নিই, যেমন করে ধরো, যেমন করে সিলিকনের ক্ষেত্রে একবার চেক করিয়ে দিই। তো সিলিকনের ক্ষেত্রে আমরা কি দেখবো? যে সর্ববহিস্থ কক্ষপথে দেখো 3টা তো কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথে 4টা রয়েছে। সে তাহলে 4টা গ্রহণ করতে পারে বা 4টা বর্জন করতে পারে, 4টা ইলেকট্রন বর্জন করতে পারে। তো এবারে তুমি বলো, দেখো নিজের মাইন্ড সেট করে বলো দেখি, সে কি করবে? 4টা গ্রহণ করবে না 4টা বর্জন করবে? দেখো, তার কাছে 50% অলরেডি এনার্জি রয়েছে, সে তাহলে কি করবে? তো বাকি 50% এনার্জিকে সে গ্রহণ করার চেষ্টা করবে। সে কখনো 50% এনার্জিকে সে লস করবে না, এটাই তো স্বাভাবিক। তোমার কাছে 100 টাকার মধ্যে 100 টাকা করতে হবে, তোমার যে 50 টাকা আছে, তুমি কি 50 টাকা কি বর্জন করে দেবে? না, বরং আর 50 টাকা তুমি কি করবে? কালেক্ট করার চেষ্টা করবে, যে কোনো প্রকারে হোক কালেক্ট করার চেষ্টা করবে। এটাই তো স্বাভাবিক হয়ে থাকে, তাই না? তাহলে সিলিকন তাহলে কি করবে? না, সিলিকন কষ্ট মষ্ট করে তাহলে কি করবে? 4টা ইলেকট্রনকে কি করবে? গ্রহণ করার চেষ্টা করবে। কারণ তার কাছে অলরেডি 50% এনার্জি অলরেডি অবস্থান করছে, আছে তার কাছে। তো বাকি 50% এনার্জি সে যে কোনো প্রকারে, যে কোনো মানে কারোর সাথে ইলেকট্রন পেয়ার গঠন করে হোক, মানে ইলেকট্রন জোড় গঠন করে হোক, বা কারো কাছে ইলেকট্রন গ্রহণ করে হোক, যেভাবে হোক, তো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে হয় আর একটা জোড় গঠন মানে সমযোজী বন্ধন। তো আমরা নেক্সট মানে চ্যাপ্টারে গেলে আমরা পড়বো। তো সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন ওখানটায় আসতে চলেছে, অসমযোজী বন্ধন আসতে চলেছে। তো 3টা বন্ধনকে আমরা ওখানটায় গেলে পড়বো। তো পর্যায় সারণীতে আপাতত এতটুকুই থাক, যে ইলেকট্রন গ্রহণ বর্জন আর জোড় গঠন। তো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে সে কি করবে? আরো 4টা ইলেকট্রন অ্যারেঞ্জ করার চেষ্টা করবে। কেন? তার কাছে অলরেডি 50% এনার্জি বা 50% ইলেকট্রন অলরেডি অবস্থান করছে। বোর-বুরিস্কিন তাই বলছে যে সর্ববহিস্থ কক্ষপথে যতক্ষণ না পর্যন্ত 8টা ইলেকট্রন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি সুস্থিত হতে পারবে না। তাহলে সুস্থিত হতে গেলে কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হবে, বা কতগুলো ইলেকট্রনের সাথে জোড় গঠন করতে হবে। যতগুলো ইলেকট্রন ওই পেয়ার গঠন করবে বা ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে কোনো মৌলের, পার্টিকুলার মৌলের, তাহলে যে যতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন করবে সেটাই হচ্ছে যোজ্যতা। যে যতগুলো ইলেকট্রনকে জোড় গঠনে হেল্প করাবে তার যোজ্যতা তত। তাহলে জোড় গঠনে যতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করবে সেই সংখ্যাটাই হবে তার যোজ্যতা। তাহলে যোজ্যতা হচ্ছে কি? যে ইলেকট্রনগুলো, কতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করলো, তাহলে সেই যে
ক্ষমতাটা, সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাহলে এরকম করে সিলিকনের যোজ্যতা আমরা কত পাবো? না সিলিকনের যোজ্যতা আমরা বলবো 4। সিলিকনের যোজ্যতা কত হবে? 4। তাহলে আমরা প্রত্যেকটা মৌলের পর্যায় শ্রেণী, তো এমনি করে যদি আমি একটা উদাহরণ নিই, যেটা বলছিলাম যে কার্বন, তো কার্বনের ক্ষেত্রে তাহলে কি বলবো যে কার্বনের পর্যায় কত? কার্বনের পর্যায় বলো, শ্রেণী বলো, আর যোজ্যতা বলো। তো আমি ফার্স্টে কি করবো না, কার্বনের যেহেতু প্রোটন সংখ্যা আছে 6, ইলেকট্রন সংখ্যা ডেফিনেটলি 6, সবাই এগ্রি আমার সাথে? তো এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 2 4, তাহলে এর পর্যায় কত হবে? যেহেতু স্যার দুটো কক্ষপথ সেহেতু পর্যায় হবে 2, যেহেতু সর্বস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন বর্তমান সেহেতু আমাকে কি করতে হবে? 2 এর বেশি, সেহেতু আমার ইলেকট্রন সংখ্যার সাথে আমাকে 10 যোগ করতে হবে। তাহলে শ্রেণীর সংখ্যা কত হয়ে যাবে? না 14 নম্বর শ্রেণী। ক্লিয়ার? স্যার যোজ্যতা কত হবে? না যোজ্যতা কি হবে? না সর্বস্থ কক্ষপথে যদি 4টা ইলেকট্রন, যে 8টা করলে বোরবুর স্কিম কি বলছে যে 8টা ইলেকট্রন সর্বস্থ কক্ষপথে যদি আমি 8টা ইলেকট্রন করতে পারি তাহলে কি হয়ে যাবে? তাহলে আমি নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করব। তাহলে সর্বস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন যদি আমাকে করতে হয় তাহলে আমাকে 4টা গ্রহণ করতে হবে, 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, বা 4টা ইলেকট্রন আমাকে কি করতে হবে? বর্জন করতে হবে। তো আমাকে 50% এনার্জি রয়েছে অলরেডি, তাহলে আমি কোনো রকম কষ্ট করে 4টা ইলেকট্রন গ্রহণ করিয়ে নেব। তাহলে তার যোজ্যতা কত হয়ে যাবে? 4। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো পর্যায় সারণী এতটুকুই। তো কমপ্লিট পর্যায় সারণীটাকে একটা লেকচার কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো আশা করছি তোমাদেরকে পর্যায় সারণী আমি এতটুকু পর্যন্ত ভালোভাবে বোঝাতে পেরেছি। যা কিছু ডাউট, সব ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে নেক্সট আমরা যেটা নিয়ে আসবো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, যে মৌলের যে ধর্মগুলো রয়েছে ওই ধর্মগুলো কিভাবে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিভাবে চেঞ্জ হতে থাকে, কিভাবে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সেই পরিবর্তনটুকু আমরা দেখবো। তো আজকের মতো এতটুকুই, আশা করছি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। বেস্ট অফ লাক, গুড নুন।